আজই ডাউনলোড করুন আর এনজয় করুন আপনার পছন্দের শো। আস্তে আস্তে একটা দুটো বিয়ের জিনিস আমি তৈরি করতে শুরু করলাম, আর আমি ভাবছিলাম যে এমন একটা জিনিস শুরু করবো ইসলামপুরে যেন ইউনিক হয়। চোখে আছে আত্মবিশ্বাস, হাতে আছে দক্ষতা, জীবনের প্রতিকূলতা পেরিয়ে যারা তৈরি করেছে নিজেদের জায়গা। ঘরের কোণ থেকে মেলার স্টল, কেউ শাড়ির আঁচলে ফুটিয়ে তুলেছে গ্রাম বাংলার গল্প, কেউ আবার কাঠখড়ের বাঁধনে গড়েছে দারুণ শিল্প। আজকে চারজন দিদি প্রমাণ করেছে হস্তশিল্প শুধু হাতের কাজ নয়, একটা অনুভব, আত্মবিশ্বাসের প্রতিচ্ছবি। খুব ছোটবেলা থেকেই আঁকা শিখতাম। যখন আমি মাধ্যমিক দিই তখন আমি অল বেঙ্গল সিট অ্যান্ড ড্র কম্পিটিশনে ফার্স্ট প্রাইজ জিতি। ভেরি গুড। কিন্তু কি হয়েছিল, আমার বাবা 2005 থেকে 2015 অবধি অসুস্থ ছিলেন। আচ্ছা। তো তার জন্য কি হয়েছে, আমি খুব একটা এটা নিয়ে ভাবতে পারিনি, তো পড়াশোনাটাকে চালিয়ে গেছি। আর ওই সিচুয়েশনে আমার মা আমাকে এবং আমার বাবাকে দুজনকেই প্রচণ্ড সাপোর্ট করেছে এবং মাই সব কিছু করেছে। মানে আজকে যা আমি আজকে এখানে, সেটা শুধুমাত্র আমার মায়ের জন্য। আর আরেকজন, সেটা হচ্ছে আমার হাজব্যান্ড। মানে আমি আজকে এখানে দাঁড়িয়ে আছি, আমার ব্র্যান্ড হচ্ছে কালিকা আর্ট। তো আমার ব্র্যান্ডটাকে তৈরি করেছে আমার হাজব্যান্ড। সে সব কিছুতে আমার মানে পাশে থেকেছে। ইভেন এই কালিকা আর্টটা, এই নামটাও তারই দেওয়া। আর আসলে কি হয়েছে, অনেক ছোটবেলা থেকে বাবা অসুস্থ। 2005 মানে আমি তখন 5-এ পড়ি, সেখান থেকে শুরু করে 2015 যখন আমার পড়াশোনা প্রায় শেষ। তো সেই পুরো জার্নিটাই আমার বাবা অসুস্থ ছিলেন। তো তখন আমি ভেবেছি কিভাবে আমি নিজেকে দাঁড় করাবো। যে আমি দেখেছি যে একটা মানুষকে তার চিকিৎসা করতে গেলে কতটা টাকার প্রয়োজন হয়। যখন বাবা মারা গেলেন তখন আমার গ্র্যাজুয়েশন এবং আইটিআই দুটো একসাথে চলছে। তো সেই সময় কি হলো, আমি একটা প্রাইভেট ফার্মে জব করতে শুরু করলাম। জব করার পরপরই লকডাউন এসে গেল। তো সেই টাইমে ওয়ার্ক ফ্রম হোম দিয়ে দিল। ওয়ার্ক ফ্রম হোম থাকার কারণে ম্যাক্সিমাম টাইমটাই তো কাজের পরে আমি একদম কোনো কাজ নেই। তো আঁকতাম। আঁকার পরে ভাবলাম শুধু শুধু কাগজে এঁকে কি করব, এটা দিয়ে যদি কিছু করা যায়। তখন ওই যে আমার প্রাইভেট ফার্ম জব, সেখান থেকে যা ইনকাম করতাম তার থেকে একদম সামান্য 3000 টাকা দিয়ে আমি কিছু কাপড় ফেব্রিক কিনে আনি। সেই 3000 টাকা থেকে আজকে আমার কাছে 3 লাখ টাকার বেশি প্রোডাক্ট রয়েছে। আমার প্রোডাকশনে কিছু না হলেও 5 থেকে 6 জন কাজ করছে এবং মানে আমার সাথে সাথে তারাও নিজেদেরকে স্বাবলম্বী করে তুলছে। কোথায় সেল করো? আমাদের ওয়েস্ট বেঙ্গলের মধ্যে যে এক্সিবিশনগুলো হয়, ফার্স্ট আমি যখন এক্সিবিশন করেছিলাম সেই এক্সিবিশনটা আমার স্টল চার্জ লেগেছিল 1500 টাকা মতন। তো সেখান থেকে আমি 6000 টাকা ইনকাম করেছিলাম। আমার ইনকামটা আমার বড় ছিল না, কিন্তু আমার এতটা আনন্দ লেগেছিল এটা ভেবেই যে আমি নিয়ে গিয়ে জাস্ট আমি রেখেছিলাম যে আমার জিনিসগুলো তারা দাম দিয়ে সেগুলোকে কিনে নিয়ে গেল। এবং শুধু দাম দিয়ে কিনে নিল নয়, অনেক মানুষ এসে এতটা ইন্সপিরেশন দিয়েছে। তো তখন থেকে আমি ইন্সপিরেশন পেয়েছিলাম যে হ্যাঁ, আমিও কিছু করতে পারবো, আমি দাঁড়াতে পারবো। আর আমার এই যে বিজনেসটা, এখানে সবাই আমার হেল্প করে। কারণ কি, এটাতে মানে সকাল থেকে শুরু করে রাত 1টা, 1:30, 3টে এরকম বেজে যায়। খুব ভালো, সুন্দর লাগলো তোমার কাজ দেখে। শিল্পী দাস, ছোটবেলা থেকে এই কাজটা কিভাবে শিখলে? ছোটবেলা থেকে আমার হস্তশিল্পর ওপর একটু আগ্রহ ছিল। স্বনির্ভর দল থেকে আমি এই ট্রেনিংটা করেছিলাম। আমাদের ওখানে নানুর বোলাকে করেছিলাম। 40 দিন ট্রেনিং হয়েছিল। যে স্যার ছিলেন তিনি বলেছিলেন যে তোমরা কাজটা চালিয়ে যাও, আমি তোমাদের বিক্রি করার ব্যাপারটা আমি সব ঠিক করে দেবো। যে জিনিসটা নিয়ে তুমি কাজ করো, গম গাছের খড়, এগুলো তোমাদের ওখানে পাওয়া যায়? গ্রাম সাইড দিয়ে আনতে হয়, আমাদের ওখানে পাওয়া যায়। এবার সবটা তো পাওয়া যায় না, সারা বছরকারটা তুলে নিতে হয়। কি করো, প্রসেসটা কিরকম, কিভাবে করতে হয়? গমের গাছটা তুলে নিয়ে আসি, নিয়ে এসে সেটাকে পরিষ্কার করে তাকে কাটিং করতে হয়। সেটাকে প্লেট তৈরি করতে হয়। একটা পেপারের মধ্যে বসিয়ে তাকে প্লেট তৈরি করে তাকে মানে হাতেই ঘষে ওকে মানে অনেকটা গ্লেজই আনতে হয়। হ্যাঁ, সেই গ্লেজটা আসার পর সেটাকে কাটিং করে এই নকশা করার পর ওই কাটিংয়ের ওপরে ওই যে প্লেটটা তৈরি করেছি ওটা কেটে কেটে ওইভাবে বসিয়ে এটাকে তৈরি করি। সঞ্জিতা দি, পাট দিয়ে আপনি জিনিস তৈরি করেন? হ্যাঁ, ধোকরা তৈরি করি। কত বছর হয়ে গেল করছেন? 11 বছর বয়স থেকে আমি এটা মানে মায়ের সাথে কাজে যুক্ত ছিলাম। থাকেন কোথায়? থাকি আমরা দক্ষিণ দিনাজপুর। পাটটা যেটা চাষ করি আমরা, তো এটা প্রচুর সময় লাগে, 3 মাস সময় লাগে। ভালো পাট হয় সেটা আমরা এই কাজে লাগাই। আর যেটা আমার ভালো হয় না
ওটা হাটে বিক্রি করে দিই। এগুলো কিভাবে তৈরি হয়? এগুলো হচ্ছে যখন পাটগুলো আমরা শুকাই কি না, তখন এরকম এরকম করে ছিঁড়ে ছিঁড়ে একটা করে বার করতে হয়, এরকম ঢিপ করতে হয়, 2-3 দিন আবার রাখতে হবে ওখানে। আচ্ছা, হ্যাঁ, যখন একটা আমার বাঁশের টাকুর আছে, টাকুরে এইভাবে সম্পূর্ণ পাটটা ধরে এইভাবে করে কাটতে হবে। যখন একটু করে এরকম গুটি হয়ে যাবে, ওখান থেকে বের করে নিব। বের করে যদি আমরা পাটের সুতো বের হ্যাঁ, পাটের সুতো বের করে নিব। যদি আমি ধরো যে এই যে এটা ন্যাচারাল আছে, ন্যাচারাল হলে আমি লাচি করব না, আর যদি হয় এরকম কালার করব, রঙে যখন ডুবাবো তখন আবার জাল দিতে হয়, গরম করতে হয়, গরম করে আবার ঠান্ডা করে আবার ধুইতে হবে, যেটা বেশি রং ওটা বের হয়ে যাবে। তারপর আমরা এই জিনিসটা বানাতে শুরু করলাম। এই যে এরকম যে বিক্রি হচ্ছে না, দাম দিতে চাচ্ছে না। এগুলো কি সব মেশিনে বানানো হয়? না, ছোট একটা তাঁত আছে আমাদের, সব জায়গায় আবার হবে না, মাটিতে লাগবে। তো এরকম করে মানে বানাতে বানাতে আমাদের যত বানাচ্ছি তত অভিজ্ঞতা বাড়ছে। এই যে ডিজাইনগুলা শিখছি, ধরো একটা আপনার শাড়িতে দেখলাম, দেখে দেখে মাথায় দেখে আসে। দেখে দেখে মাথায় আসে, তখন আবার এরকম করতে করতে আবার গ্রাফে শুরু করে দিলাম। যেটাই আমি গ্রাফে দিবে সেটাই করে দিব। ধরো আপনার ছবিটা যদি আমাকে গ্রাফে দেয়, আপনার ছবিটাও আবার করে দিব তাদের বাহ, মধ্যে। কিরকম সময় লাগে এক একটা করতে? মানে যদি ডিজাইন হয় তাহলে সময় লাগবে, ধরো 3টা আসনে 3 দিন সময় লাগবে। তুমি কোথাকার মেয়ে? আমার বাড়ি হচ্ছে পামলহাট নাম, সেটা ইসলামপুর থেকে 18 কিলোমিটার ভেতরে। আচ্ছা, ছোটবেলা থেকে আমি আঁকাআঁকি করতে ভীষণ পছন্দ করতাম, কিন্তু বাড়ি থেকে যাতায়াতের ব্যবস্থার জন্য আর ওখানে কোনো ওরকম শেখানোর কেউ না থাকায় আমি ছোটবেলা থেকে আঁকাআঁকি আর অন্যান্য যে সমস্ত জিনিস আমি শিখতে চেয়েছিলাম কিছু শিখতে পারিনি। কিন্তু আমার আঁকতে খুব ভালো লাগতো। আমার স্কুল লাইফ শেষ হওয়ার পরেও আমি বাড়িতে যখনই সময় পেতাম তখন আমি আঁকাআঁকি করতাম। ছোটবেলা থেকে দেখছি বাবা প্রচুর খাটাখাটনি করতো, সত্যি আমার হিরো তিনি। আমি তার থেকেই অনেকটা দেখে শিখেছি যে লাইফে স্ট্রাগল করলে অনেক কিছু অ্যাচিভ করা যায়। তো তারপর আস্তে আস্তে আমার স্কুল লাইফ শেষ হওয়ার পর, পড়াশোনা শেষ হওয়ার পর আমার মনে হলো যে আমাকে কিছু করতে হবে, আমার নিজের পায়ে দাঁড়াতে হবে। তো একটা প্রাইভেট স্কুল জয়েন করলাম। এটার সাথে সাথে আমি ছবি আঁকাতাম বা হাতের কোনো কাজ, ঘরের কোনো ক্রাফট, এগুলো করতাম। কিছু জুয়েলারি বানানো শুরু করলাম, সেগুলো আমি পোস্ট করতাম। তো সবাই দেখে ওগুলো সবাই আমাকে বলতো যে আমাকে একটা দিবি, আমাকে একটা দিবি, আমি কত করে এগুলো। তখন সবাই বলতে শুরু করলো এগুলো তুই বিক্রি কর, মানে অনেকে আমাকে সাজেস্ট করলো যে তুই এগুলো কিন্তু প্রফেশনাল হিসেবে, তোর কাজ হিসেবে তুই কিন্তু এটা নিতে পারিস। আস্তে আস্তে একটা দুটো বিয়ের জিনিস আমি তৈরি করতে শুরু করলাম। আর আমি ভাবছিলাম যে এমন একটা জিনিস শুরু করবো ইসলামপুরে যেন ইউনিক হয়, যেন সেটা কেউ না করে। আর সত্যি কথা বলতে ইসলামপুরে আমি ফার্স্ট এই কাজ শুরু করেছি। আর আমার নামের একটা ওখানে ব্র্যান্ড আছে, আর সবাই ওই নামে আমাকে সবাই চেনে। তো এগুলো তো সব বিয়ের সাথে সম্পর্কিত বিয়ে জিনিস। সম্পর্কিত সব জিনিস। তো তোমাকে সবাই এসে অর্ডার দেয় বা এরকম ভাবে তুমি করো? হ্যাঁ, প্রথমে অর্ডার দিত অনলাইনে, তারপর আস্তে আস্তে আমার মনে হলো যে একটা প্লেস করতে হবে। এটার আমার একটা কিছু প্লেস করলে পরে যাতে কাস্টমারদের সুবিধা হয় বা তারাও বোঝাতে, ফোনে ফোনে বোঝাতে অনেকটা অসুবিধা হয়। এই কিছুদিন হলো আমরা একটা নতুন শপ ওপেনিং করেছি। আচ্ছা, সেই শপে এখন তোমার সব জিনিস ডিসপ্লে করে হ্যাঁ, রাখো? ডিসপ্লে করা আছে তোমার ইসলামপুরে? ইসলামপুরে। আচ্ছা, অল দ্য বেস্ট নমিতা। থ্যাংক ইউ দিদি। আমার একটা রিকোয়েস্ট ছিল, তুমি যদি আমার দোকানের জন্য একটু গুড উইশেস দিয়ে দাও। একদম, নমিয়ানের জন্য আমার অনেক অনেক গুড উইশেস।